সানা ছোটবেলা থেকে ডিজাইনের প্রতি ছিল বিশেষ ঝোঁক। তার বাবা এগুলো একদম পছন্দ ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল বড় হয়ে ফ্যাশনের ওপর কিছু হওয়ার। তাই যখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছিল, তখন এসপি আর তার মায়ের সহযোগিতায় জিও ফ্যাশন একাডেমিতে ভর্তি হয়। এ ব্যাপারে এসপি আর তার মা ছাড়া কেউ জানতো না। বাক্যে সে ভীষণ ভয় পেত। বাবা যেন সে একাডেমিতে নিজের নাম চেঞ্জ করে সিমরান খান নিয়ে 2 বছর ক্লাস করে। একাডেমিতে হেড ছিল কুর্তি বিখ্যাত ডিজাইনার সোনা প্র্যাকটিস। মাত্র 2 বছরেই নিজের যোগ্যতা দিয়ে সবার দৃষ্টি চলে আসা সানা। কিন্তু বিয়ের পর আর ক্লাস করা হয়নি। সানা আর এসপি এখন সেখানে যাচ্ছে। সোনা প্র্যাকটিস সামনে সানা বসে আছে, পাশেই এসপি চারদিকে তাকাতে ব্যস্ত। ভদ্রমহিলা সানাকে তীব্র দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন। সানা তার ফেভারিট স্টুডেন্ট ছিল। ক্লাসে দুষ্টুমিতে তার নামে অভিযোগের শেষ না হলেও প্রতিটা কম্পিটিশনে ফার্স্ট হতো। কিছুক্ষণ পর তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, এতদিন কোথায় ছিলে তুমি সিমরান? ম্যান, ফ্যামিলি ইস্যু ছিল, তাই বলে 1 বছর। তুমি একটু যোগাযোগ করতে পারতে। সরি ম্যাম। মিস প্র্যাকটিস দীর্ঘশ্বাস ছাড়েন। তিনি সিমরানের মতো একজন ব্রাইট স্টুডেন্টকে হারাতে চান না। তাই সানাকে আশ্বস্ত দিয়ে বলেন, দেখো, তোমাকে আবার কোর্স শুরু থেকে শুরু করতে হবে, কিন্তু তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। 3 মাস পরে ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক তুর্কিতে। তুমি একজন ব্রাইট স্টুডেন্ট, সেই হিসেবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানি পার্টিসিপেট করবে। তুমি যদি এখন কোনো কোম্পানি থেকে পার্টিসিপেট করো, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে পারবে। ম্যাম, আমি কি এখন কোম্পানিতে ট্রাই করব? না, এখন তুমি আবার ক্লাস শুরু করো, আর আমাকে তোমার কয়েকটা অথেন্টিক ডিজাইন দিবে। তিনি বিভিন্ন কোম্পানিতে এগুলো পাঠাবে। যদি ওদের পছন্দ হয়, তাহলে ওরা তোমাকে নিজেই চুজ করবে। ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কাল বা পরশু থেকে ক্লাসে স্টার্ট করব। ইটস মাই প্লেজার। বাচ্চা সোনা প্র্যাকটিসের সাথে কথা বলে সানা আর এসপি বেরিয়ে পড়ে। ঈশানী শ্যুট শেষ হয় 12টার পর। তখন থেকে আরজের পেছনে পড়ে আছে। সে আরজেকে সাথে দ্য ওয়েসিটন ঢাকা রেস্টুরেন্টে যেতে চায়। আর যে কিছুতেই রাজি হচ্ছিল না। এসব মানুষের ভিড় ওর একদম পছন্দ না। শেষমেশ ঈশানী বাধ্য হয়ে জানায়, কোনো সিকিউরিটি ছাড়াই শুধুমাত্র আরজে, ঈশানী আর রনক সিক্রেটলি যাবে, কেউ জানবে না। অগত্যা রাজি হতে হয় আরজেকে। তারা দিয়ে ওয়েস্টার্ন ঢাকা রেস্টুরেন্টের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। গাড়িতে সানা যখন এসপিকে আজকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে, তখন এসপি মনে বোম ফাটে। গভীর সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, তুই সত্যি খাওয়াবি? সানা বিরক্তিসূচক দৃষ্টি ফেলে বলে, কেন, আমি তোকে কখনো খাওয়াইনি নাকি? এসপি ভাবছে, তা না, মনে পড়ছে না সানা কখনো তাকে লাস্ট খাইয়েছে। সানার দিকে তাকাতেই সানা বুঝে ফেল এসপি চাউনির মানে। সানা কিছু মুহূর্তে চুপ থেকে শুধালো, যা, আজ তুই যে রেস্টুরেন্টে বলবি ওই রেস্টুরেন্টে খাবো, কারণ আজ আমি ভীষণ খুশি। এসপি সাথে সাথে জানায়, আমি ঢাকা বিখ্যাত রেস্টুরেন্টে দ্য ওয়েস্টিনে ঢাকাতে খেতে চাই। এসপি আর সানা সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে গাড়ি ছুটে নিয়ে যায়। রেস্টুরেন্টে আর যে ঈশানী আর রনক একদম কর্নারের সাইডে একটা টেবিলে বসে। সেখানে তাদের একদম দেখাই যাচ্ছে না। আর যে মুখে মাস্ক নিয়ে বসে আছে, সে নাকি খাবে না। ঈশানী রনকের দিকে ফিরে কিছু একটা ইশারা করতে সে কল অ্যাটেন্ড করার কথা বলে বাইরের দিকে চলে যায়। অন্যদিকে সানা আর এসপি আর ঈশানী বিপরীত কর্নারে বসে। এসপির সামনের দিকে তাকাতে আর যে ওপর তার দৃষ্টি পড়ে। সে মুহূর্তে চিনে ফেলে এটা সানার হাজবেন্ড। সে সানার দিকে তাকিয়ে বলে, এই কটকটি, দেখ দেখ, তোর না হওয়া রাজা বিজয়, মানে তোর না হওয়া এক্স হাজবেন্ড সামনে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে আছে। সানা ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে পিছনের দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তে আর যেও সামনের দিকে তাকায়। কিছু সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি মিলে চোখাচোখি হয়। সানার সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে, সামনের দিকে তাকায়, কিন্তু আর যে সন্দেহ হয়। তার মনে হচ্ছে সে সানাকে দেখেছে, কিন্তু তারপর আবার ভাবছে সানা এখানে কিভাবে আসবে। নিশ্চয় সে ভুল দেখছে। সে আবারও সামনের দিকে তাকায়। ওই মেয়েটাকে দেখেছে, দূর থেকে লক্ষ্য করেছে। দেখতে কিছুটা সানার মতোই লাগছে। তার সন্দেহ মিথ্যা প্রমাণ করতে নিজের মনের সাথে লড়াই করে। অবশ্য বাধ্য হয়ে উঠে আসে কনফার্ম হতে। তার মুখে মাস্ক থাকার কারণে কেউ তাকে ঠিকভাবে চিনতে পারে না। সানা এসপিকে বলে,
এই কালনাগিনী আর যাওরা এখানে কি করছে? ওদের তো এখন ছুটে থাকার কথা। মনে হচ্ছে তোর জামাই। এই বলে সে সামনের দিকে তাকাতে দেখে শানা তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে সে ঠোক গিলে বাকি কথা ফেলে টেনে টেনে বলে, তোর না হওয়া এক্স হাজবেন্ড ডেট এসেছে মনে হয়, তুই কিছু বলবি না? শানা সোজাসাপটা জবাব, সে ডেটে যাক আর নরকে যাক আমার কি। কিন্তু ততক্ষণে আর যে তাদের টেবিলের কাছাকাছি চলে আসে। এসপি তাকে দেখে চোখ বড় বড় করে শানাকে ইশারা করে। শানা তাড়াতাড়ি এক হাত দিয়ে নিজের মুখে আর যে সাইডের দিকটা ঢেকে ফেলে। আর যে তাদের সামনে এসে শানাকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি। কিন্তু শানা থেকে উত্তর না এসে জবাব আসে এসপি থেকে, এক্সকিউজ মি, কিছু বলবেন? আর যে পূর্ণ দৃষ্টি শানার দিকে ফেলে শুধালো, অ্যাকচুয়ালি আমার এমন মনে হলো আমি এখানে আমার ওয়াইফ। সে হঠাৎ থেমে যায়, কিছুটা দ্বিধাদ্বন্দ্বের সাথে মনে মনে ভাবে তার আর শানার বিয়ের কথা গুটি কয়েক লোক ছাড়া আর কেউ জানে না এখানে, তা বলার ঠিক হবে না। তাই সে দ্বিধাদ্বন্দ্বে নিয়ে ফের বলে, আমি আমার চেনা জানা একজনকে দেখেছিলাম। এসপি সাথে সাথে বলে, আপনার কথা ভুল হচ্ছে, আমি তো আপনার গার্লফ্রেন্ডের সাথে এসেছি। কিন্তু আজ যে সন্দেহ হয় না। সে তারপরও শানার দিকে ফিরে স্থির কণ্ঠে বলে, হ্যালো আর যে। শানা এখনও মুখ থেকে হাত সরায়নি, সে একটা সাইডে হাত দিয়ে রেখেছে। শানা রিনরিনে কণ্ঠে জবাব দেয়, হ্যালো, কিন্তু তার মুখ থেকে হাত না সরাতে দেখে আর যে আবারও বলে, আমি আপনাকে কোথায় দেখেছি? ক্যান আই সি ইয়োর ফেস? শানা তাৎক্ষণিক জবাব দেয়, জি না। আর যে কিছুটা বিস্মিত হয়ে বলে, কেন? শানা কি বলবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি বলে, আমি মেকআপ ছাড়া কাউকে নিজের ফেস দেখাই না। আর যে আর কিছু বলবে তার আগেই শানা এসপিকে চোখে ইশারায় কিছু বলে। সেটার অর্থ এই মুহূর্তে ধরে ফেলেছে এসপি। সে দাঁড়িয়ে আরজেকে হাত ধরে জোরে জোরে বলতে শুরু করে, ও মাই গড, দ্য গ্রেট রণবীর জাওয়ান, হোয়াট এ লাকি ডে ফর মি। মুহূর্তে রেস্টুরেন্টের সবাই দৃষ্টি তার দিকে পড়ে। ঈশানী এতক্ষণ ধরে আরজের দিকে তাকিয়েছিল, সে কি করেছে বুঝতে পারছে না। যখনই দেখেছে সবাই আর যে দিকে এগিয়ে যাচ্ছে তখনই সেও এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে আর যে চারপাশে হুলস্থুলিভাবে ভিড় বেঁধে যায়। এক মুহূর্তে আর যে ভরকে যায়। একে তো তার এই সব ভিড় জনমানব একদম পছন্দ না, তার উপরে কোনো সিকিউরিটি নাই তার সাথে। সবাই তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, কেউ ফটোগ্রাফ দিতে বলে তো কেউ সেলফি নিতে ব্যস্ত। এদিকে ওদিকে থেকে তাকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়ে যায়। সে একা কাউকে থামাতে পারে না। আর যে ফ্যানদের সামনে অলওয়েজ শান্ত, বন্ধুত্বপূর্ণ ও ক্লিন ইমেজ রয়েছে, যার জন্য সে অতি দ্রুত পপুলারিটি পেয়েছে। তাই সে পাবলিকলি কোনো সিনকেট করতে চাচ্ছে না। এসপি আর শানা এই সুযোগ বেরিয়ে পড়ে। রণবীর শানার এক সাইড দিকে কিছুটা চিনে ফেলে, তারপরও নিশ্চিত হতে পারেনি। বেরোতেই এসপি নজর আসে ঈশানী। সে শানাকে উদ্দেশ্য করে বলে, ওই দেখ পেস্টি, তোর কান লাগেনি তো? তো মানে কি? ধাক্কা মার। এসপি বলতে দেরি, শানা ধাক্কা দিতে দেরি করেনি। ঠাস করে পিছন থেকে এক ধাক্কার ধরম করে ঈশানী নিচে পড়ে যায়। সবাই আজ যে কে নিয়ে ব্যস্ত, কেউ তার দিকে ফিরে তাকাচ্ছে না। মানুষের ধাক্কা থাকিতে ঈশানী আরও বেশি ব্যথা পায়। আর যে বুঝে উঠতে পারল না মুহূর্তে কী থেকে কি হয়ে গেল। এত ভিড় থেকে রিসোর্স কমিউনিটি কিছু লোক এগিয়ে আসে এবং আরজেকে লোকেদের থেকে সরিয়ে আনে। রৌনক ওই মুহূর্তে রিসোর্টে ঢুকে বাকরুদ্ধ হয়ে পড়ে। সামনে দুজনের অবস্থা খারাপ। আরজেকে বাহিরে নিয়ে যাওয়া হলে ঈশানী এখনও নিচে পড়ে আছে। সে দ্রুত এসে ঈশানীকে উঠিয়ে নিয়ে যায়। আরজে পার্কিং লটে এসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এতটুকু একটা পুচকে ছেলের জন্য তার নাজেহাল অবস্থা হয়েছে। আর যদি ওটা সত্যি শানা হয়, সে শানাকে ছাড়বে না, সাথে ওই ছেলেটাকেও ছাড়বে না। সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ইডিয়েটের বাচ্চা, আমি তোকে ছাড়বো না, একবার শুধু সামনে পাই। এইটুকু একটা ছেলের যেন আজকে আমার এই অবস্থা। সে নিজেও দিকে তাকিয়ে দেখে তার পোশাকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ফ্যানদের টানাটানিতে। সে একটা হাতেও ব্যথা পেয়েছে একটু। রাগে তার চোখ লাল হয়ে গিয়েছে। আর যে জোরে জোরে কয়েকটা থাবা বসিয়ে দিল গাড়িতে। তারপরও তার রাগ কমছে না। এই রাগটাই সে কারো সামনে আনতে চায় না, তাই এত সংবরণ।
আর যে নিজের চুল নিজে টেনে ধরে। না, এখানে থাকলে তার রাগ কমবে না। আর যে ঈশানীকে ফেলে গাড়ি নিয়ে চলে যায়। সানা আর এসপি গাড়িতে বসে দুজনে হাসতে হাসতে অবস্থা খারাপ। সানা পেটে ধরে হাসছে আর বলছে, ওই কালনাগানিকে আমি ধাক্কা মেরে পৃথিবীর বাইরে পাঠাবো। তার পিছন দিয়ে ওই জেওরাকে রোনাল্ডোর মতো একটি কিক মেরে মঙ্গল করে পাঠাবো। এসপি আর সানা আরও কতক্ষণ হাসে। শেষে এসপি জিজ্ঞেস করেন, তুই চাইলে তো আজকেই আর যে সামনে যেতে পারতি, তাহলে কেন এত লুকোছিলি? তুই বুঝতে পারছিস না ইয়ার, ওরা খুবই ক্ষমতাবান। ওদের সাথে লড়তে গেলে আমার গোড়া শক্ত করতে হবে, যাতে ওরা ইট মাখলে আমি ওদের ঠিক সেই লেভেলের পাটকেলটা মারতে পারি। তাহলে তুই কি করবি এখন? জাস্ট আমি নিজেকে আয়নার মতো বানাবো। যে যেমন ব্যবহার করবে ঠিক তেমন রিফ্লেকশন পাবে। ভয় পাবি না তো? ভয় তারাই পায় যাদের হারানো কিছু থাকে। আমার কিছু নেই, শুধু একটু ক্ষমতার দরকার ওদের সবটা কেড়ে নেওয়ার জন্য। ততদিনে ওই রণবীরের একটু ক্লাস নেওয়া যাক। এসপি তাদের উৎসাহ দিয়ে বলে, দ্যাটস লাইক মাই গার্ল। গাড়ি থামে গুলশানে, সানার ফ্ল্যাটের সামনে। সানা নেমে পড়ে। যাওয়ার সময় এসপি আবার বলে, সানা তুই আর যে ব্যাপারে পুরোপুরি শিওর তো? সানা এসপির কালো চশমাটা তার চোখে থেকে খুলে নিয়ে ফু দিয়ে পড়তে পড়তে বলে, যখন বিষয়টা সেলফ রেসপেক্টের, তখন সানা খান হাজারটা রণবীর রাউজানকে পা মারিয়ে চলে আসতে পারবে, একবারও ভাববে না। রাত 10টার দিকে আর যে বাড়ি ফিরে ঢুকতেই তার চোখ ছানা বাড়ার সামনের দৃশ্য দেখে। সানা হাই ভলিউমে মোটু পাগলু দেখছে, সোফায় বসে পা দুটো টি টেবিলের ওপরে। সে সানার কাছে যায়। সানা ভলিউম লো করে, কিন্তু সানা কোনো দিকে না তাকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। সে আবারও বলে, সাউন্ড কম করো। সানা এবারও কিছু বলে না। এবার রাগ হয় আর যে সে মেরে সানার হাত থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দেয়। সানা বিরক্ত নিয়ে নিজের মোবাইল ঘাঁটা শুরু করে। আর যে একটা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। রেস্টুরেন্টের কথা মনে পড়তেই সানাকে জিজ্ঞেস করে, আজ তুমি কোথায় গিয়েছিলে? সানা পরক্ষণে না তাকিয়ে বলে, কেন, আমার কোথাও যাওয়া নিষেধ নাকি? আমি সেটা বলতে চাইনি, জাস্ট তুমি কোথায়। আর কিছু বলার আগে নজরে আসলো সানার মোবাইলে কাউকে মেসেজ করছে, তাও হাসছে। মুহূর্তে আর যে মাথার রাগ চলে গেল। একে তো সানা হেয়ালিপানা করছে, তার উপরে কারোর সাথে কথা বলছে। এবার আর যে রাগী স্বরে চিৎকার করে উঠল, সানা তুমি কিন্তু বেশি। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে সানার গলা ভেসে আসলো। সানা ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখে ঈশানী খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে। কাল সে নিজের জোরে ধাক্কা মেরেছিল, কিন্তু এটা ভেবে তার ঠোঁটে কোণে বাঁকা হাসি খেলে যায়। সে ঈশানীর দিকে তাকিয়ে বলে, মাই ডিয়ার কালনাগিনী, সানা ইজ কামিং। মালা ঈশানীর প্লেটটা এনে রাখলো টেবিলে। সেখান থেকে ঈশানী একটা ব্রেড নিয়ে মুখে পুড়ে আরেকটা টান দিতে ঈশানীর চোখে পড়ল ছোট চকচকে গা ছমছমে একটা তেলাপোকা, যেন ভূতের গল্প থেকে ছুটে এসে প্লেটের মাঝখানে বসে আছে। মাত্র 1 সেকেন্ডের তারপর বিস্ফোরণ। ঈশানী চিৎকারে পুরো বাড়ি দেওয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগলো। সে এক লাফে চেয়ার ফেলে 2 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। তার হাত থরথর করে কাঁপছে। মুখের রং তখনও কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেছে। সানা ঠিক তখন মাথা তুলে তাকালো একবার, আবারও নিজের কাজে মন দিল। মুখে অদ্ভুত নিরহ ভাব, যেন এখানে যা হচ্ছে সে সম্পর্কে তার কোনো লেনাদেনা নেই। কিন্তু তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বিজয়ীর হাসি। কাল এসপির সাথে মিলে এদের টাইট দেওয়ার জন্য এমন অনেক জিনিস কিনেছে, তার মাঝে এটা একটা আর্টিফিশিয়াল হলেও একদম রিয়েলের মতো। একটু আগে কিচেনে এটা রাখতে গিয়েছিল, বসে বসে অপেক্ষা করছিল কখন ঈশানী দ্বিতীয় ব্রেডটা উঠাবে। ঈশানী কাঁপতে কাঁপতে বলো, কে 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 রেখেছে এটা? এটা কোথা থেকে এলো? ঈশানী আর যে দিকে তাকায়, যেন একটু নিরাপত্তা চাইছে। আর যে নির্জীবভাবে প্লেটের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে প্লেট সহ ডাস্টবিনে ফেলে দেয়। তারপর মালার দিকে তাকায়। দেখে শুনে কাজ না করতে পারলে বলে দিবে, আমি অন্য কাউকে হায়ার করে নেব। মালা নিচের দিকে তাকিয়ে আছে, যেন সে নিজের ভুল বুঝতে পারছে না। সে তো ভালো করেই সব কিছু দেখেছে, তাহলে এটা আসলো কোথা থেকে? সরি, আমি তো সব আর কথা আসছে না। সে আর যে কে ভীষণ ভয় পায়। মিসেস আয়েশা এগিয়ে আসেন, মালার সামনে দাঁড়িয়ে বলেন, বাবা এটা তো কিচেনে আসার কথা না, সব কিছু তো একদম পরিষ্কার করে রাখা হয়।
আর যে কিছু বলবে এই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। আর যে ফোন বের করে দেখে ডিরেক্টর আকাশ বিল্লাল কল করেছে। আর যে চোখ তুলে চারদিক তাকে একবার সানার দিকে দৃষ্টি ফেলে। এত কিছুর মাঝে ভ্রুক্ষেপহীনভাবে সে এক মনে খেয়ে চলেছে। এমন মনে হচ্ছে চারদিকে নিউক্লিয়ার্স বোম ব্লাস্ট হলেও তার কিছু আসে যায় না। এবার চোখ উঠে আদেশ ছুড়ল, জাস্ট ক্লিন ইট। আর যে ফোন ওঠানোর জন্য অন্যদিকে চলে যায়। মেঘা আর মালা মিনিটে সব ক্লিন করে চলে যায়। এবার সানা উঠে দাঁড়ায়, ঈশানীর দিকে বাঁকা দৃষ্টি ফেলে। বেচারি অজ্ঞান হওয়ার অবস্থা। সে জীবনে অ্যানাকোন্ডা থেকে বেশি তেলাপোকাকে ভয় পায়। সানা বিজয়ী ভাব নিয়ে হেঁটে গিয়ে শুধালো, বা আজকাল তেলাপোকা সাহস আছে বলতে হবে, স্বয়ং কালনাগিনীর সাথে সাক্ষাৎ করতে চলে এসেছে। ঈশানী এতক্ষণে হুঁশ আসে। সে তড়াক করে সানার দিকে তাকায়। সে ইতিমধ্যে বিজয়ী হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তবে কালনাগিনী বলতে হবে তেলাপোকার ক্ষমতা আছে। কেমন এক সেকেন্ডে তোর পা ঠিক করে দিল, একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গিয়েছে। মানে কি বলতে চাইছিস? ঈশানী মাথা বিদ্যুতের মতো খেলে গেল। সে ব্যথা পেয়েছে এটা সানা কিভাবে জানলো? সে তো সানাকে কিছু বলেনি, আর না কেউ সানাকে বলবে। তাহলে কি? তড়িৎ গতিতে সে সানার দিকে তাকায়, চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো, তাহলে ওটা তুই ছিলি যে আমাকে ধাক্কা দিয়েছিস? সানা এটারে অপেক্ষা করছিল। সে কোনো রকম ভনিতা ছাড়াই বাহবা দিল, আরে পা, আমি তো ভেবেছিলাম তোর টপ ফ্লোরে একদম খালি, এখন তো দেখছি একটু ব্রেনও আছে। ঈশানী এবার নিশ্চিত হলো। মুহূর্তে তার শয়তানি মস্তিষ্ক খেলে গেল অন্য কথা। সে সানার দিকে তাকিয়ে টেবিল মার্কা হাসি দিয়ে, যদি আমি আর জেকে বলে দিই। কিন্তু সে জানেই না সানা দম্বার মেয়ে নয়। সে হাত উঠে হাত ভয় পার ভঙ্গি বলল, অন্য আমি তো ভয় পেয়ে গিয়েছি। এবার সে উচ্চ শব্দে হেসে ফেলল, আবে কান লাগেনি? তোকে বলতে হবে না, আমি করে দেখাচ্ছি তো। আবার মেন ডোর ঠেলে রনক প্রবেশ করলো। ডাইনিং স্পেসে সানা আর ঈশানী দেখে ভুরু কুচকে এলো। মনে মনে ভাবলো, এরা একসাথে থাকলে তো শুধু ঝগড়া হয়, আজ এত শান্ত কেন? ঠিক সেই মুহূর্তে সানা সিঁড়ি বেয়ে নিচে আসতে থাকা আর যে দিকে তাকে হাঁক ছুড়ল, মিস্টার জওয়ান। আর যে তার দিকে তাকাতে সানার দু পা ঈশানীর দিকে এগিয়ে নিখুঁত হাসিতে ভঙ্গিতে ঈশানীকে দুহাত দিয়ে জোর দিল এক ধাক্কা। ব্যাস, ঈশানী ধপাস করে ছিটকে মেঝেতে পড়ে গেল। সে সতর্ক হওয়ার সময় পেল না। ঈশানী মোটেও প্রস্তুত ছিল না এর জন্য। সে কল্পনা করতে পারেনি সানা এমন কিছু করবে। আর যে রনক ও অদূরে দাঁড়িয়ে থাকা মিসেস আয়েশা, মালা আর মেঘা অবাক হয়ে তাকিয়ে রইল। সবার ভাবনার বাইরে কাজটা সানা করে ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই সবার কানে আসলো ঈশানী ব্যথাতুর শব্দ। সে যতটা না ব্যথা পেয়েছে তার থেকে দ্বিগুণ যেন অপমানিত হয়েছে। রনক দূরত্বে এগিয়ে এসে ঈশানীর পাশে হাঁটু গেড়ে বসলো। তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট, ঈশানী তুমি ঠিক আছো? সে প্রশ্নের ভেতরে লুকিয়েছিল বিদ্বেষের শিহরণ। আর যে প্রথমে হতকম্ব হয়ে দাঁড়িয়েছিল, তারপর হঠাৎ তার মুখ গম্ভীর হয়ে উঠল। সে সানার দিকে তাকালো, দৃষ্টি ধারালো আর কড়া। সানা, এটা কি করলে তুমি? সানা একটা লম্বা শ্বাস টেনে নিল, মনে মনে বলল মুড অ্যাক্টিভিটি। তারপর শ্বাস ছাড়ল। চোখের পলকে তার মুখে উদ্বেগ ফুটে উঠল। সে হাত নাড়িয়ে, ও নো, আই এম সো সরি, আমি রিয়েলি সো সরি কাল লাগেনি, আই মিন ঈশানী। হাত ফসকে লেগে গেছে, আমি সত্যি বলছি, ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল। সানা চোখ তুলে আর্যের দিকে তাকিয়ে, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? হয়তো ওর হাত পা কিছু ভেঙে গিয়েছে। এভাবে পড়ে থাকলে তো ওর ক্যারেক্টার, আই মিন ক্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে। ওকে কোলে তোলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। আপনার তো অভ্যাস আছে। এক কাজ করুন, আপনি ওর কোলে উঠুন, আই মিন ও আপনাকে কোলে তুলুক। ধুর। সানা ভীষণ বিরক্ত। সঠিক সময় সঠিক কথা মুখ দিয়ে আসছে না, তাই সে হার মানে। কানে হেডফোন তুলে সবার দিকে তাকিয়ে, হোয়াট এভার ইউ গাইজ হ্যান্ডেল ইট। হ্যাঁ, এই বলে সে কাউকে কিছু বলে না দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে হেডফোন চলতে থাকা বেদের মেয়ে গানের তালে তালে হাত পা দুলিয়ে সবার সামনে দিয়ে সিঁড়ি বেয়ে চলে গেছে। যাওয়ার সময় তার গুনগুন শোনা যায়, বেদের মেয়ে জ্যোৎস্না আমি নাগিনী ধরেছি। 6 জনের চোখ তার দিকে বিস্মিত বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে, এমন যেন সবাই ভাষা হারিয়ে ফেলেছে। সানাকে তারা ভাবত ভদ্র, সভ্য, শান্ত একটা মেয়ে। তার এই রূপ, সবার বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছিল। আর যে তার মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে।
রনককে দিকে তাকে আদেশ ছুড়ল, তুমি ঈশানীকে নিয়ে যাও, আমি আসছি। এই বলে শেষে সানা রুমের দিকে চলে গেল। রনক ঈশানীকে হাত ধরে তোলে। সে এবার সত্যি ব্যথা পেয়েছে। কালকে আর আজকে মিলে দুবার সানা তাকে ফেলে দিয়েছে। তার ইচ্ছে করছে এই মুহূর্তে সানার গলায় ঠাস করে একটা থাপ্পড় দিতে, কিন্তু আর যে সামনে থাকার কারণে সেটা করতে পারেনি। কিন্তু মনে মনে ধীর স্থির করে নিল সে সানাকে ছাড়বে না। তারা বেরিয়ে পড়ে। আর যে সানার রুমে এসে দেখে সানার সামনে মোবাইল চালিয়ে মোটু পাগলু দেখছে আর নখে নেল পলিশ দিচ্ছে। ভাব এমন যেন এই মুহূর্তে নিজে কি হয়েছে, সে কি কি কাণ্ড কারখানা করেছে এই সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। সে নিজেই নীল পালিশ নিয়ে ব্যস্ত। আর যে বুঝতে পারছে না সানা তো এমন ছিল না, এতটা হৃদয়হীন কবে থেকে হলো। সে সানার সামনে দাঁড়িয়ে তার দিকে প্রশ্ন ছুড়ল, তুমি ঈশানীকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলে তাই না? সানা চোখ তুলে এক পলক তার দিকে তাকাল, তারপর আবার চোখ নামিয়ে নিজের কাজে বহাল থাকলো। একদম। কেন করছো তুমি? মন বলছে তাই। আর যে সানার কথা মানে ধরতে পারে না, তাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। মানে? সানা হাতে নীল পলিশটা টেবিলে ঠাস করে রাখে। আর্যের দিকে বিরক্তিসূচক দৃষ্টিতে তাকায়। আরে কি মানে করছেন? লোকে বলে আখাউড়া বুঝে গেল, আর আমি বলছি মন বলেছে, আর আপনি বুঝতে পারছেন না মন কি বলেছে। আর যে তড়িঘড়ি করে শুটিংয়ের জন্য যেতে নেয়। এমন সময় পিছন থেকে মিসেস আয়েশা বলেন, বাবা কিছু না মনে করলে আমি একটা কথা বলি। জি বলেন। জানো, সময় আর মানুষের মধ্যে একটা সাদৃশ্য আছে। দুজনই গুরুত্ব না দিলে অতি সহজে হারিয়ে যায়। সময়কে ঠিক মতো কাজে না লাগালে জীবনে সার্থক হওয়া যায় না, তেমনি সঠিক মানুষকে আলগে না রাখলে জীবনে আফসোসে শেষ হয় না। আমরা সবসময় তখন সব কিছু মর্ম বুঝি যখন শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া সম্ভব হয় না।